মারে নাই সব পান মারে নাই বাংলাদেশি চাইলাম কেমন গেন্দে মন ভাই নাই মনে হয় উনি নাটক মঞ্চ বলতেই পারেন, কারণ ওরা তো রাজনৈতিক ব্যবসা করেন। আমি জানি উনি রাজনৈতিক ব্যবসা করেন। কে কে যার কথা আপনি এখন বলছেন, যার নাম আপনি নিয়েছেন, জিতেন্দ্র চৌধুরীর কথা, বিরোধী দলনেতার যেই প্রসঙ্গতা আপনি তুললেন, হ্যাঁ, আমি যদি আপনাকে, আপনিও জানেন সেই বিষয়টা। কিছুদিন আগে আগরতলা টাউন হলটাকে নাম বদলানোর একটা প্রস্তাব আনছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আশুতোষ মুখোপাধ্যায়ের নামে। তখন উনি একটা বিবৃতি করেছিল যে এটা ঐতিহ্যকে ধ্বংস করছেন বর্তমান চিফ মিনিস্টার। আমি জিতেন চৌধুরী বাবুকে প্রশ্ন করতে চাই যে উনি যদি রাজনৈতিক ব্যবসা না করেন, ওনার আমলেই তো আস্তাবল মাঠ বিবেকানন্দ ময়দান হয়েছিল, কেন তখন ওনার আওয়াজ ছিল না? সেই জ্ঞান জাগ্রত, সেই ঐতিহ্যর ধ্বংসের বিষয়টা তার নজরে পড়লো না কেন? তুলসীবতী স্কুলের সামনে যে ফার্স্ট গেট, রাজবাড়ির যে ফার্স্ট গেট 1981-এ ভাঙা হয়েছিল, জ্যাকসন গেট নামে যে গেটটা পরিচিত ছিল, এটাও তো বামের আমলেই ধ্বংস করা হয়েছিল, ভাঙানো হয়েছিল, কিন্তু তখন কোনো আওয়াজ করেনি তো। তাদের আমলেই রাজবাড়ি গেটের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা হয়েছিল, সূর্য সেনের মূর্তি স্থাপন করা হয়েছিল। আমার মতে ত্রিপুরার রাজবাড়ি এটা ত্রিপুরার ঐতিহ্য, এটা একটা প্রটেক্টেড এরিয়া, এটা ত্রিপুরা কোনো এককালে রাজতন্ত্র ছিল তার প্রতীক চিহ্ন, এটা ট্যুরিজম হিসেবে বর্তমানে চিহ্নিত করা। কেন তার সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি হবে? কেন তার সামনে সূর্য সেনের মূর্তি হবে? আমি অস্বীকার করব না যে সূর্য সেন, ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতার সংগ্রামী নয়, ওরা যথেষ্ট সংগ্রাম করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে তার মূর্তি আমার দরজার সামনে স্থাপন করতে হবে, এমন তো কোনো আইন নেই। অন্য কোনো একটা মিউজিয়ামে তৈরি করেন, অন্য কোনো একটা ইম্পর্টেন্ট জায়গাতে তৈরি করেন, অথবা ক্ষুদিরাম সূর্য সেনের মতো মহামানবদের নামে একটা মিউজিয়াম তৈরি করেন, তাদের নামে একটা বড় একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একটা স্টেডিয়াম তৈরি করেন, তাতে দুঃখ নাই তো। কিন্তু রাজপ্রাসাদের সামনে কেন হবেন? উজ্জয়ন্ত প্যালেসের সামনে কেন হবে? এটা কি যুক্তি আছে? তে নিজের অযুক্তিটা সে চোখে পড়ে না, অন্যের অযুক্তি কি করে চোখে পড়লো? আপনারা যেহেতু মিডিয়ার কাজ করেন, আপনি প্রশ্ন করেন যে আপনি এটা অযুক্তি মনে করলে দাবি করার কি পাবলিকের অধিকার আছে কি নাই? সংবিধান কি বলে?
একটা ডেমোক্রেসি কান্ট্রির নাগরিকের আত্মপ্রকাশের অধিকার আছে কি? ন্যায় বিচার চাওয়ার অধিকার আছে কি না? বেঁচে থাকার অধিকার আছে কি না? প্রটেস্ট করার অধিকার আছে কি না? আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে কি না? জিজ্ঞেস করতে পারেন সংবিধান কি বলে। একটা বাপের 3 ছেলে যদি হয়, একজনের 60-এর সমস্যা থাকতে পারে, আর একজন প্যান্টের সমস্যা থাকতে পারে, আর একজন পাঠ্য বইয়ের সমস্যা থাকতে পারে। একটা ভাই লঙ্গি চেয়েছেন বলে আর একটা ভাই বই খাতা কলম চাইতে পারবে না, এমন তো কোনো কথা নয়। আজকের ইস্যুটা জিতেন্দ্র চৌধুরীর কাছে হয়তো সামান্য হতে পারে, কিন্তু ত্রিপুরাবাসীর কাছে তো একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড। কারণ ত্রিপুরা বহুদিন ধরে বিদেশি সমস্যায় জর্জরিত। আমি যদি বলি জিতেন্দ্র চৌধুরীর আমলে অসংখ্য বাংলাদেশি এই রাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ওরা সবাই অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে রাজত্ব করছেন। উনি তো নিজেকে বলে যে উনি জনদরদি উপজাতিদের জন্য। আজকে জনদরদি মুখে বললে তো হয় না। আপনি যদি জনদরদি হয়ে থাকেন, ত্রিপুরা রাজ্যে সবচেয়ে লং টাইম সরকারে কে ছিলেন? বামফ্রন্ট। প্রথম ছিলেন 10 বছর, তারপরে ছিলেন 25 বছর। 35 বছর থাকার পরে সরকারে এতই যদি ওরা জনদরদি হয়ে থাকেন, আজকেও ত্রিপুরার পাবলিকরা রাস্তায় কলসি নিয়ে জলের জন্য, পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয়। এ কেমন শাসন? এ কেমন স্বাধীন রাষ্ট্র, যেই রাষ্ট্রের নাগরিক পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয় কলসি নিয়ে? আপনারা জিজ্ঞাসা করুন। সেই জিতেন চৌধুরীদের আমলেই সুখরাম দেববর্মা এসডিও, সদর এসডিও তার অফিসের ভিতর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কেন ওর তদন্ত হলো না, বিচার হলো না? কেন আসামিদের আজ পর্যন্ত কেন অ্যারেস্ট করা হলো না? একজনকেও কেন করা হলো না? আমি প্রশ্ন করি। প্রশ্ন সংবিধানে লেখা আছে এক রাষ্ট্র থেকে অবৈধভাবে আরেকটা রাষ্ট্রে প্রবেশ করে নাগরিকত্ব নিতে পারবে না। এটা আমার কথা নয়, ভারত সংবিধানের কথা। এক্সপার আর্টিকেল নাম্বার 6 এ দ্বারাতে লেখা আছে পরিষ্কার। ওনার কান কি তখন বন্ধ ছিল? ওনার চোখ কি তখন অন্ধ ছিল? কেন কিছুই বললেন না? আজকেও যদি সঠিকভাবে ইনকোয়ারি করেন, সুপ্রিম কোর্ট বলেছে একমাত্র আসামেই সেই 1971 25 মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে। তার পিছনে কারণ হচ্ছে ওইখানের আশু সংগঠন সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে 1971-এর 25 মার্চ পর্যন্ত যারা এসেছেন উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা তাদেরকে নাগরিকত্ব অধিকার দেব। সুপ্রিম কোর্ট তাদের আবেদনকে, আপিলকে মান্যতা দিয়ে গ্রহণ করে সেইভাবেই রায় দিয়েছেন। কিন্তু বাকি রাজ্যে আর্টিকেল নাম্বার 6 এ ধারা মোতাবেক 1948-এর পরে যারা এসেছেন তারা কোনোভাবেই নাগরিকত্ব পেতে পারে না, তারা কোনো দিন নাগরিক হতে পারবে না। তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এতই যদি জনদরদি হয়ে থাকেন, কেন সে এই ব্যাপারে চুপ থাকেন? আজকে কোনো আওয়াজ তোলেন না কেন? ত্রিপুরার নাগরিক যদি জিতেন্দ্র চৌধুরীর মতো নেতাদের কাছে অথবা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে এতই জনপ্রিয় হয়ে থাকেন, এতই আদরের নাগরিক হয়ে থাকেন, এই দেশের নাগরিক হারে হারে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, কেন তাদের বিচার হলো না? তাদের আমলেই কল্পনা জমাতিয়ার হত্যা হয়েছিল, তাদের আমলে প্রিয়ঙ্কা রিয়াংয়ের হত্যা হয়েছিল। তখন স্টেটমেন্ট দিয়েছিলেন তখনকার চিফ মিনিস্টার, বলেছিলেন যে প্রিয়ঙ্কা রিয়াং গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছেন। আমি মনে করি কোনো অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন পুলিশ ডিপার্টমেন্ট করে, চিফ মিনিস্টার তো করেন না। কেন চিফ মিনিস্টার স্টেটমেন্ট দিলেন? কোন যুক্তিতে? আমি প্রশ্ন করব তৎকালীন সেই মুখ্যমন্ত্রীকে, প্রিয়ঙ্কা রিয়াং যদি গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গিয়ে থাকেন, কত নাম্বার গাড়ি ছিল? গাড়ির নাম্বার তো বললেন না। কি গাড়ি ছিল তাও তো বললেন না। ওই গাড়িতে আরও কতজন প্যাসেঞ্জার ছিল তাও তো দিল না, কোনো স্টেটমেন্টে বলল না। কতজন আরও আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন তাও বলল না। আর বাকি আহত নিহতরা কোন হসপিটালে চিকিৎসাধীনে রয়েছেন, ড্রাইভার বাবু কে ছিলেন, কিছুই তো বললেন না। গাড়ি অ্যাক্সিডেন্টেই যদি প্রিয়ঙ্কা রিয়াং মারা গিয়ে থাকেন, তাহলে তার হাত ভাঙতে পারে, মাথা ভাঙতে পারে, কোমর ভাঙতে পারে,
চাপাই পিস হয়ে চ্যাপ্টা হয়ে যেতে পারে, শরীরের কাপড় তো হারিয়ে যাওয়ার কথা নয়। প্রিয়ঙ্কা রিয়াংকে তো উলঙ্গ অবস্থায় রাস্তার সাইডে অনেক দূরে জঙ্গলের ভিতরে পাওয়া গেছে, অক্ষত শরীর, কিন্তু শরীরে প্রাণ নেই, উলঙ্গ কাপড়বিহীন। কেন? এটা কি সন্দেহজনক মৃত্যু নয়? এটা কি স্বাভাবিক মৃত্যু? এটা কি অস্বাভাবিক মৃত্যু নয়? তার জন্য যদি এত জনদরদি হয়ে থাকেন ত্রিপুরার প্রতিটি সরকার, আমি শুধু জিতেন্দ্র চৌধুরীকে বলবো না, প্রতিটি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং সরকারকে প্রশ্ন করব যে আপনারা যদি এতই জনদরদি হয়ে থাকেন তাদের ইনভেস্টিগেশন করলেন না কেন?